হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা শুরু করতেছি জেনারেল নলেজ লেকচার 2। আজকে আমরা কি কি রেখেছি তা আমরা দেখব এবং সেই সাথে অনেক কিছু শেখার চেষ্টা করব। বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, এখান থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা শুরু করি। চলেন, ফার্স্টে আমরা কি রেখেছি। প্রথমেই আমরা রেখেছি বাংলাদেশের সংবিধানের নাম, অর্থাৎ বাংলাদেশের সাংবিধানিক নাম কি হবে সেটা আমাদের জানতে হবে। আমি সাধারণ জ্ঞান সম্পর্কে জানবো, বাট বাংলাদেশের সাংবিধানিক নাম জানবো না, সেটা তো হয় না। সো আমরা দেখে নিই বাংলাদেশের সাংবিধানিক নাম কি। সো বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলায় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর ইংলিশে হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এইটা এইভাবে আসতে পারে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি। এটা ইংলিশে আসতে পারে, বাংলা আসতে পারে। সো আপনারা লিখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অথবা দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এরপরে আমরা রেখেছি বাংলাদেশের অবস্থান। বাংলাদেশটা, এই দেশটা কোথায় অবস্থান করতেছে, কোন দিকে অবস্থান করতেছে, কত ডিগ্রি উত্তরে দক্ষিণ অবস্থান করতেছে, সেই সম্পর্কে আমরা জানবো। সো আমরা দেখি বাংলাদেশ অবশ্যই একটা দক্ষিণ এশিয়ার দেশ। কেন দক্ষিণ এশিয়ার দেশ? এটা এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত, তাই এই দেশটি দক্ষিণ এশিয়ার দেশ। এবং এটি 20 ডিগ্রি 34 ইঞ্চি উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখা অবস্থিত। কত? 20 ডিগ্রি 34 ইঞ্চি উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখা অবস্থিত। আর হচ্ছে 88 ডিগ্রি 1 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। সো এই অবস্থানটা আমাদের জানতে হবে কই কই অবস্থিত। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, সেটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। কই অবস্থিত বাংলাদেশ? ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এবং আয়তনে বিশ্বের অবস্থান হচ্ছে 94তম। বাংলাদেশের অবস্থান বিশ্বে আয়তনে হচ্ছে 94তম, অর্থাৎ আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 94তম। আর OEA এর মতে বাংলাদেশের অবস্থান 95তম। যদি পরীক্ষায় দুইটা ইনফরমেশনের যে কোনো একটা ইনফরমেশন থাকলে আপনারা সেটাই অ্যান্সার করবেন। যদি দুইটাই থাকে, 94 এবং 95 দুইটাই থাকে, তাহলে আপনারা 95 অ্যান্সারটা ক্লিক করবেন। এটাই যুক্তিযুক্ত। এবং সবশেষে হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার চতুর্থতম অবস্থান। দক্ষিণ এশিয়াতে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থতম। আপনারা জানেনই বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় 60টি দেশের মধ্যে বাংলাদেশের একটা অবস্থান। তারপরে আমরা দেখব বাংলাদেশের আয়তন। আপনারা সবাই জানেন বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এবং 56,977 বর্গ মাইল। কত? 56,977 বর্গ মাইল। যদি আসে তাহলে এইটাই আসবে কত মাইল, সেটা কত? 56,977 বর্গ মাইল। এরপরে আমরা দেখব বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য। সীমান্তে বাংলাদেশের দৈর্ঘ্য কতটা সেটা আমরা জানার চেষ্টা করব। এইখানে তিনটা মতামত রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ডের একটা ইনফরমেশন রয়েছে, আমরা যে মাধ্যমিক ভূগোল বইটা পড়েছি সেখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এবং উচ্চ মাধ্যমিক ভূগোল বইতে একটা ইনফরমেশন দেওয়া আছে। আপনাদের তিনটা ইনফরমেশনই মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এই তিনটা ইনফরমেশনে যে কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকে। সো আপনারা যদি শুধু একটা ইনফরমেশন জানেন তাহলে ভুল করবেন। সো তিনটা ইনফরমেশন থাকলে যে কোনো একটা ইনফরমেশন আপনারা পিক করতে পারবেন যদি পরীক্ষায় আসে। সো বর্ডার গার্ড বাংলাদেশের মতে 5,138 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য। মাধ্যমিক ভূগোল বইতে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে 4,712 কিলোমিটার, এবং উচ্চ মাধ্যমিক ভূগোল বইতে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 4,719 কিলোমিটার। এবার দেখি বাংলাদেশের স্থলসীমা ও সমুদ্র সীমা কতটুকু। বাংলাদেশের স্থলসীমাও দুইটা মতামত রয়েছে। একটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের মতামত অনুযায়ী 4,427 কিলোমিটার। কত? 4,427 কিলোমিটার। এবং মাধ্যমিক ভূগোল বইতে দেওয়া আছে 3,995 কিলোমিটার। বাংলাদেশের স্থলসীমা কত? 3,995 কিলোমিটার মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী। আর বর্ডার গার্ড বাংলাদেশ অনুযায়ী 4,427 কিলোমিটার। এবার আসেন বাংলাদেশের সমুদ্রের উপকূলের দৈর্ঘ্য। উপকূলে বাংলাদেশের সমুদ্রের কত দৈর্ঘ্য সেটা আমরা জানবো। মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী 716 কিলোমিটার, আর বর্ডার গার্ড বাংলাদেশ অনুযায়ী 711 কিলোমিটার। দুইটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে 716 কিলোমিটার মাধ্যমিক ভূগোল অনুযায়ী, বর্ডার গার্ড বাংলাদেশ অনুযায়ী 711 কিলোমিটার। এবার আমরা জানবো
বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র সীমা কতটুকু? এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র সীমা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। কত? 1,18,813 বর্গ কিলোমিটার। আর 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল। কত মাইল? 0.621 মাইল। আপনি যদি মনে করেন যে আপনি মাইলটা মনে রাখবেন না, তাহলে আপনি 1,18,813 সাথে 0.621 যদি গুণন করেন, তাহলে আপনি বর্গ মাইলে সেই হিসাবটা পেয়ে যাবেন। তারপর আপনি এটা মনে রাখেন, বাংলাদেশের মোট সমুদ্র সীমা 1,18,813 বর্গ কিলোমিটার। এবং এরপরে আমি খুবই ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। এটা খুবই অনেকবারই এই প্রশ্নটা এসেছে। এবং অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এই দুইটা প্রশ্ন আসে। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার। এক নটিক্যাল মাইল সমান সমান কত? 1.852 কিলোমিটার। এবার আমরা আসবো ভারত ও মায়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য বাংলাদেশের সাথে। সো দেখে আসি বাংলাদেশ ও ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত। বাংলাদেশ ও ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য বাংলাদেশ বর্ডার গার্ড অনুযায়ী 4,156 কিলোমিটার। মাধ্যমিক ভূগোল বইতে দেওয়া আছে 3,715 কিলোমিটার। বাংলাদেশ বর্ডার গার্ড অনুযায়ী কত? 4,156 কিলোমিটার। মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী 3,715 কিলোমিটার। এবং বাংলাদেশ ও মায়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত আমরা সেটা দেখে নিই। মায়ানমারের সাথে বাংলাদেশের সাথে সীমান্ত দৈর্ঘ্য বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য অনুযায়ী 271 কিলোমিটার। কত? 271 কিলোমিটার। এবং মাধ্যমিক ভূগোল অনুযায়ী 280 কিলোমিটার। মাধ্যমিক ভূগোল অনুযায়ী কত? 280 কিলোমিটার। বর্ডার গার্ড বাংলাদেশ অনুযায়ী 271 কিলোমিটার। সীমান্তবর্তী দেশ, জেলা ও স্থানসমূহ। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন জানতে যাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে মিয়ানমার এবং ভারতের সাথে কতগুলা জেলা এবং স্থান সংযুক্ত রয়েছে। অবশ্যই বাংলাদেশের সাথে দুইটি দেশের সাথে সীমানা রয়েছে, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মিয়ানমার, যা আপনারা সবাই জানেন। এবং সীমান্তবর্তী জেলা হচ্ছে বাংলাদেশের টোটাল কত? 32টা। বাংলাদেশের টোটাল জেলা কয়টা? 64টা। তার মধ্যে অর্ধেক অর্থাৎ 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা। তার সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টা। অর্থাৎ ভারতের সাথে 30টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সংযুক্ত। আর মায়ানমারের সাথে 3টি জেলা। কয়টি? 3টি জেলা। তার মানে এখানে একটা প্রশ্ন আসে যে ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি, তার মানে তো 33টি জেলা হওয়ার কথা। তাহলে সীমান্তবর্তী জেলা 32টি কেন? সীমান্তবর্তী জেলা 32টি, একটি জেলা দুইটি দেশের সাথেই সংযুক্ত রয়েছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কোন জেলাটি দুইটি দেশের সাথে সংযুক্ত রয়েছে? এইটা অনেকবার পরীক্ষা এসেছে, অনেকবার। তাই আমাদের এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। ভারত ও মায়ানমার উভয় দেশের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙামাটি। কি? রাঙামাটি। ভারত ও মায়ানমার উভয় দেশের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি কি করেছে? ভারতের সাথে এবং মায়ানমারের সাথে উভয়ের সাথেই সংযুক্ত করেছে। এই কারণেই আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, এই 3টা জেলা মায়ানমারের সাথে সংযুক্ত। কি? রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, এই 3টা জেলা কি? মায়ানমারের সাথে সংযুক্ত। তাহলে ভারতের সাথে কোন দুটি জেলা সংযুক্ত নয়? কক্সবাজার এবং বান্দরবন ভারতের সাথে সংযুক্ত নয়। কি? কক্সবাজার এবং বান্দরবন ভারতের সাথে সংযুক্ত নয়। শুধু রাঙামাটি ভারত এবং মায়ানমার উভয়ের সাথে সংযুক্ত, এবং বাকি 32টা জেলা ভারতের সাথে সংযুক্ত। এবার আমরা সীমান্তবর্তী ভারতের রাজ্যসমূহ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে 5টি বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য রয়েছে? 5টি রাজ্য রয়েছে। কি কি রাজ্য রয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে, রাজ্যসমূহ হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই রাজ্যগুলোর রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানী খুবই পরিচিত একটা রাজধানী, আমরা বাংলাদেশিরা সবাই জানি, সেটা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আসামের রাজধানী দিসপুর, মেঘালয়ের রাজধানী শিলং, ত্রিপুরার রাজধানী আগরতলা, মিজোরামের রাজধানী আইজল। যাতে আপনারা এই জিনিসগুলো একটু মনে রাখতে পারেন, তাই আমি একটা শর্টকাট কবিতার মতো বানিয়েছি, যা দেখে হয়তো আপনারা মনে রাখতে পারবেন। যেমন আমি রাজ্যগুলোর নাম মনে রাখার জন্য যেটা বলেছি, পশ্চিমবঙ্গে আসামের মেঘ দেখতে গেল ত্রিপুরার মিসেস। তার মানে কি বললাম আমি? পশ্চিমবঙ্গের আসামের মেঘ দেখতে গেল কে? ত্রিপুরার মিসেস। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘ, মেঘালয়,
দেখতে গেল কে ত্রিপুরা, ত্রিপুরার মিসেস মানে মিজোরাম। সো এই কবিতাটা দিয়েও আপনি এই 5টি রাজ্য মনে রাখতে পারেন, অথবা আপনি আপনি নিজের মতো করে মনে রাখতে পারেন। রাজধানীগুলোর নাম মনে রাখার জন্য আমি বললাম, আমি একটা কবিতা বানিয়েছি যেটা হচ্ছে কলকাতায় দিল দিল শিলা আগারতলায় আইসা। কলকাতায় দিল দিল শিলা আগারতলা থেকে আইসা, অর্থাৎ কলকাতা কলকাতা, দিল দিসপুর, দিসপুর, শিলা শিলং, আগারতলা আগরতলা থেকে আইসা, আইসা আইজল। সো এই ইনফরমেশনটা দিয়েও বা এই কবিতার লাইন দিয়েও আপনি রাজধানীগুলোর নাম মনে রাখতে পারেন। এখন সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভারত ও মায়ানমারের সাথে সীমান্ত সংযোগ নেই কোন দুটি বিভাগের। আমাদের টোটাল যেই 7টি বিভাগ রয়েছে, 7টি বিভাগের মধ্যে কোন দুইটি বিভাগের ভারত ও মায়ানমারের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই? সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ঢাকা ও বরিশাল। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, ঢাকা ও বরিশালের সাথে ভারত ও মায়ানমারের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই। এইবার আসেন আমরা একটু ম্যাপটা দেখি এবং ম্যাপ থেকে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে আমরা যদি ম্যাপটা দেখি, তাহলে উপরের দিকে হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এবং ডান পাশটা হচ্ছে পূর্ব দিক, বাম পাশটা হচ্ছে পশ্চিম দিক। তার মানে আমরা বুঝতেছি আমাদের ম্যাপের বাংলাদেশের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, ডান পাশের দিকটা হচ্ছে পূর্ব দিক, বাম পাশের দিকটা হচ্ছে পশ্চিম দিক। এবার আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এই অঞ্চলগুলার কোন কোন অঞ্চলগুলা কোন দিকে রয়েছে, তা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। আমরা আরেকটা ম্যাপ দেখে তা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ম্যাপটা যদি আপনি ভালো করে দেখেন, দেখতে পাবেন যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেটের অবস্থানগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা এবং বরিশালের সাথে ভারত ও মিয়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই, কিন্তু অন্যান্য যেই বিভাগগুলো রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম সবার সাথেই ভারতের সীমান্ত সংযোগ রয়েছে, এবং চট্টগ্রামের সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব যে ভারতের সাথে সীমান্তে ভারতের রাজ্যগুলো কি কি। যদি আমরা উত্তর দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে আসাম, মেঘালয় রাজ্যগুলো উত্তর দিকে রয়েছে, এবং পূর্ব দিকে রয়েছে ত্রিপুরা, মিজোরাম, এবং পশ্চিম দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। সো আমরা যদি ম্যাপটা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা এই যে যে অবস্থানগুলা, ভারতের রাজ্যগুলো কোন দিকে অবস্থান এবং আমাদের বিভাগগুলো কোন দিকে অবস্থান, তা খুব সহজেই বুঝতে পারবো এবং মনে রাখতে আমাদের জন্য সুবিধা হবে। আশা করতেছি আজকে এই জায়গায় আমরা বাংলাদেশ পর্ব বাংলাদেশ আন্তর্জাতিকের বাংলাদেশ পর্ব শেষ করছি। এবার আমরা শুরু করব আন্তর্জাতিক পর্ব, সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পর্ব। সেখানে আমরা প্রথমে শুরু করতে চাই মহাদেশ সম্পর্কে। আমরা প্রথমে 7টি মহাদেশ সম্পর্কে জানবো, তারপর আস্তে আস্তে আরো জানার চেষ্টা করব। আমরা সবাই জানি পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, এবং 7টি মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ রয়েছে, এবং কিছু দেশ স্বাধীন, কিছু দেশ স্বাধীন নয়, এবং কিছু দেশ জাতিসংঘভুক্ত, কিছু দেশ জাতিসংঘভুক্ত নয়। সো এই মহাদেশগুলোর মধ্যে কয়টি দেশ রয়েছে, কয়টি দেশ স্বাধীন, তা নিয়ে আমরা জানার চেষ্টা করি। আপনারা সবাই জানেন এশিয়া মহাদেশ সবচেয়ে বৃহত্তর মহাদেশ, এবং এই এশিয়া মহাদেশে টোটাল 44টি, অর্থাৎ সর্বমোট 44টি স্বাধীন দেশ রয়েছে। এবং এই 44টি স্বাধীন দেশের মধ্যে 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। যদিও 1988 সালে ফিলিস্তিন আরেকবার চেষ্টা করেছিল, কিন্তু বিরোধ শক্তিগুলোর বাধার কারণে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করতে পারেনি। তো আমরা দেখতে পাচ্ছি এশিয়াতে 44টা স্বাধীন দেশ রয়েছে, এবং 44টা দেশেই জাতিসংঘ দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। এরপরে আমরা চলে আসি ইউরোপে টোটাল সর্বমোট 48টা দেশ রয়েছে, তার মধ্যে 2টি দেশ ভ্যাটিকান সিটি ও কসোভো স্বাধীন কিন্তু জাতিসংঘভুক্ত নয়। এটা খুবই ইম্পর্টেন্ট, ভ্যাটিকান সিটি ও কসোভো স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘভুক্ত নয়। টোটাল দেশ 48টা, জাতিসংঘভুক্ত দেশ 46টা। উত্তর আমেরিকাতে টোটাল 23টি স্বাধীন দেশ রয়েছে, এবং জাতিসংঘভুক্ত দেশও 23টি। দক্ষিণ আমেরিকাতে 12টি স্বাধীন দেশ রয়েছে, জাতিসংঘভুক্ত দেশও 12টি। আফ্রিকা মহাদেশে 54টি স্বাধীন দেশ রয়েছে, জাতিসংঘভুক্ত দেশও 54টি। ওশেনিয়া মহাদেশ সবচেয়ে ছোট মহাদেশ, এখানে 14টি স্বাধীনভুক্ত দেশ রয়েছে, জাতিসংঘভুক্ত দেশও 14টি। অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে 90% হচ্ছে বরফ, এখানে কোনো মানব বসতি নেই, তাই এখানে কোনো দেশ নেই। আমরা অবশ্যই এই প্রত্যেকটা দেশ সম্পর্কে জানবো, প্রত্যেকটা দেশের রাজধানী, মুদ্রা এবং ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। এবার আমরা আসবো হচ্ছে পৃথিবীতে মোট দেশ কয়টি। পৃথিবীতে মোট দেশ 233টি, সার্বভৌম দেশ হচ্ছে 204টি, স্বাধীন দেশ হচ্ছে 195টি, সবশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান।
সবশেষ স্বাধীন দেশ কোনটি? সেটি হচ্ছে দক্ষিণ সুদান। এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এই প্রশ্নটা আসে। সবশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান দেশ। 195টি স্বাধীন দেশের মধ্যে দক্ষিণ সুদান সর্বশেষ স্বাধীনতা লাভ করে। এবং স্বাধীন ও সার্বভৌম যেই দেশটি সার্বভৌম নয়, স্বাধীন, সেটা হচ্ছে কসোভো। কসোভো দেশটি স্বাধীন কিন্তু সার্বভৌম দেশ নয়। এটা খুব ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো। কসোভো স্বাধীন কিন্তু সার্বভৌম দেশ নয়। এবার আসি যে যা কিছু বৃহত্তর এবং ক্ষুদ্রতর। তো আমরা জানি পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা এবং ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা, তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র। বৃহত্তম দেশ জনসংখ্যা হচ্ছে চীন, ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, বৃহত্তর মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, জনসংখ্যার দিক দিয়ে সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, সবচেয়ে সরু দেশ চিলি। আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে দেখতে পাবেন চিলি কতটা সরু দেশ, এই জন্য পৃথিবীর সবচেয়ে সরু দেশ হচ্ছে চিলি। সবচেয়ে জনবহুল শহর হচ্ছে টোকিও, জাপানের রাজধানী টোকিও। টোকিও সবচেয়ে জনবহুল শহর এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ, বেশি মানে ঘনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে এই টোকিও। এবং পৃথিবীর নিরপেক্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে নিরপেক্ষ দেশ। এবং পৃথিবীর উষ্ণতম স্থান, যেখানে সবচাইতে বেশি উষ্ণতা রয়েছে, সেটা হচ্ছে লিবিয়ার আজিজিয়া। লিবিয়ার কোথায়? আজিজিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। পৃথিবীর উষ্ণতম স্থান হচ্ছে লিবিয়ার আজিজিয়া। লিবিয়ার আজিজিয়া স্থানটা হচ্ছে পৃথিবীর উষ্ণতম স্থান। তো এই ইনফরমেশন গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বৃহত্তম দেশ এবং বৃহত্তম মুসলিম দেশ, সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া, জনবহুল শহর টোকিও এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, এবং ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। এই তথ্যগুলো বেশ ইম্পর্টেন্ট এবং বেশ কয়েকবার পরীক্ষায় এই ইনফরমেশনগুলো এসেছে। আশা করছি আমি যেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম বা দিলাম, আপনারা সবাই কয়েকবার এই ভিডিওটা দেখে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন, লিখে রাখার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন। এই ইনফরমেশনগুলো থেকে কম করে হলেও 2 থেকে 3টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। নেক্সট দিন এই পড়াগুলো শেষ করে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।